সো আমরা চ্যাপ্টার 2 যদি একটু রিক্যাপ করি তাহলে আমরা লাস্ট পড়েছিলাম যে আমাদের এপিআই কলিং গুলো কিভাবে হয়। আর আমরা দেখেছিলাম যে আমাদের কিছু অপারেটিং সিস্টেম যেটার মানে আস্তে আস্তে প্রোগ্রেসিভলি আমরা কিভাবে ইন্টারেক্টিভ অপারেটিং সিস্টেমে আসি বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে আসি। তো তো আমাদের যেইটা আমরা পড়েছিলাম এমএস ডিওএস, এখানে কি ছিল যে আমাদের প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের মধ্যে এক একটা ফাংশনালিটি অ্যাড হওয়া শুরু করে। এখানে যেমন আমাদের কমান্ড আমাদের এখানে কি হতো যে আমাদের একটা ফ্রি স্পেস থাকতো। আমরা যদি কোনো ধরনের অ্যাকশন বা প্রোগ্রাম লোড করতাম বা কোনো প্রসেসকে লোড করতাম, ও কি করতো যে ও এই কমান্ড ইন্টারপ্রেটারে আমার কমান্ড গুলাকে নিত, দিয়ে কার্নেলে সেটাকে এক্সিকিউট করতো। কার্নেলটা আমরা কি জানি যে আমাদের যদি কোনো সিস্টেম কল করা লাগে বা কোনো মডিফিকেশন করা লাগে, যেটার মধ্যে আমাদের অপারেটিং সিস্টেমের মেজর একটা পোর্শন আছে যেখানে তাদের সিগনিফিকেন্সটা বেশি, তখন আমরা কি করতাম যে কার্নেল মোডে যেতাম। তো এখানে কি হতো যে আমরা একটা প্রসেসকে কি করি, এখানে দেখো আমরা এই যে আমাদের যে ফ্রি মেমোরি আছে, ফ্রি মেমোরির ভিতরে লোড করতাম। এই প্রসেস কি করতো, এই প্রসেসের মধ্যে যদি থাকে যে আরো কিছু ইন্টারনাল প্রসেস অন করার জন্য, ওটা এখানে কি করতো যে কমান্ড ইন্টারপ্রেটার দিয়ে ওটা বুঝে দিত। বুঝে দেওয়ার পর আমরা কার্নেলে চলে যেতাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের সিঙ্গেল টাস্কের জন্য, যে আমরা আমাদের এখানে একটা নির্দিষ্ট ফ্রি মেমোরি থাকে। ওই ফ্রি মেমোরির মধ্যে আমরা কি করতে পারি যে আমরা একটা প্রসেসকেই লোড আপ করতে পারি। তো লোড আপ পাওয়ার করার লোড আপ করার পর কি হয় যে এখানে আমরা প্রসেসটাকে লোড আপ করলাম, ওটা কি করে, ওইটা তারপর এক্সিকিউট হয়। তারপর ওইটা কার্নেলে যেগুলো যদি নেসেসারি অ্যাকশনস লাগে ওগুলো হলো কার্নেলে চলে যায়। তারপর কি করে যে প্রোগ্রাম এক্সিট করে এই যে আমাদের এই প্রসেসটা ডিলিট হয়ে আমাদের এরকম ফ্রি স্পেস আবার ক্রিয়েট করে। আচ্ছা, এটা হলো আমাদের সিস্টেম স্টার্ট আপে থাকবে এরকম। আমরা যদি কোনো একটা প্রোগ্রামকে রান করি তাহলে এরকম দেখাবে। আচ্ছা, এরপর আমরা আসছে হলো ফ্রি বিএসডি। এটা হলো আমাদের নাইনটিন সেভেন্টিজে নাইনটিন সেভেন্টিজে এই অপারেটিং সিস্টেমটা শুরু হয়। এগুলো হলো এক একটা অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার। তো এখানে কি শুরু হলো যে আমরা একটু আগে যদি দেখি যে এখানে আমরা কি করতে পারতাম, এখানে আমরা জাস্ট এই যে দেখো একটা প্রসেস লোড আপ করতে পারতাম এই যে সিঙ্গেল টাস্ক করার জন্য। এটা হলো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে আমরা সিঙ্গেল টাস্ক করতে পারতাম। সিঙ্গেল টাস্ক মানে কি, যে আমরা একটা প্রসেসকে অ্যাকচুয়ালি দিন শেষে এক্সিকিউট করতে পারতাম না, এট আ টাইম এক্সিকিউট করতে পারতাম। আমরা যদি ফ্রি বিএসডি তে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটার মতনই, যে একটা ফ্রি মেমোরি আছে, একটা কমান্ড ইন্টারপ্রেটার আছে। এটার মধ্যে আমরা কি করতাম যে আমরা একাধিক প্রসেসকে লোড আপ করতে পারতাম। এখানে আমাদের এই যে 1970 ফ্রি বিএসডি এর মাধ্যমে আমাদের মাল্টিটাস্কিং এর কনসেপ্টটা মাত্র শুরু হয়। ওকে, তো এখানে কি করতাম যে এখানে আমাদের মাল্টিটাস্কিং শুরু হয়। এখানে কি হয় যে শেল এক্সিকিউট ফোর সিস্টেম কল টু ক্রিয়েট প্রসেস। তাহলে এখান থেকেই কি শুরু হচ্ছে যে ফোর্ক সিস্টেম কলের মাধ্যমে আমাদের নিউ প্রসেস ক্রিয়েট হতো। আমাদের কি করতাম যে আমরা এই ফ্রি মেমোরির ভিতরে আমরা একটা প্রোগ্রামকে লোড করতাম। প্রোগ্রাম বলতে আমরা কি জানি যে জাস্ট পিস অফ কোড, যেটা আমরা এখন পর্যন্ত কোনো এক্সিকিউট করতেছি। তো আমরা কি করি যে এখানে এসে আমরা ফোর্ক সিস্টেম কলের মাধ্যমে আমরা কি করতাম, প্রোগ্রামটাকে এক্সিকিউশন স্টেজে নিয়ে যেতাম। এক্সিকিউশন স্টেজে নিয়ে গেলে ওটা একটা প্রসেস হয়ে যায়। ওই প্রসেসটা তারপর কি হবে যে আমাদের এখানে এই মেমোরিতে লোড হবে। তাহলে কি হবে, শেল ওয়েটস ফর প্রসেস টু টার্মিনেট অর কন্টিনিউ উইথ ইউজার কমান্ড। তাহলে আমার এখানে আমি কি করলাম, ফর্ক দিয়ে এই যে আমার একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা কি হলো, ফর্ক সিস্টেম কলের মাধ্যমে একটা নিউ প্রসেস হলো। এই যে নিউ প্রসেস, এই নিউ প্রসেসটা তারপর কি হচ্ছে যে আমরা এই নিউ প্রসেসে ধরো যে আমাদের কোনো যদি ইউজার ইনপুট থাকে, যেমন আমরা ক্লাসে কি শিখেছিলাম যে আমরা যদি রিড সিনট্যাক্সটা ইউজ করি তাহলে আমাদের ইউজার একটা ইনপুট চায়। এরকম করে আমরা একটা নতুন প্রসেস ক্রিয়েট করব, তারপর আমাদের ইনপুট চাবে। কাজ শেষ হওয়ার পর কি হবে,
যে প্রসেস এক্সিট উইথ কোড অফ জিরো, নো এরর অর জিরো। আর ও যে কোড যদি মানে জিরোর থেকে উপরে কোনো একটা কোড শো করে, যেমন রিটার্ন, যে রিটার্ন 200 এরকম টাইপ যদি কোনো কোড শো করে, তাহলে বোঝা যেত যে আমাদের অপারেটিং সিস্টেমে ইরর আছে অনেকটা। তাহলে এখানে কি আসলো, কনসেপ্টটা আসলে হলো ফর্ক। ফর্ক দিয়ে কি করতাম, যে ফর্ক দিয়ে আমরা একটা প্রোগ্রামকে প্রসেসে কনভার্ট করতে পারতাম। ওকে, তাহলে এখানে কি হলো যে আমরা আহ, একটা সিম্পল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেখানে হলো আমাদের অ্যাপ্লিকেশন আছে, রেজিডেন্ট সিস্টেম প্রোগ্রাম আছে, ডিভাইস ড্রাইভার আছে, আর বায়োস বা র্যাম বায়োস ডিভাইস ড্রাইভার। তাহলে এটা কি, এটা আমাদের অ্যাকচুয়ালি একটা অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার। যদি আমরা একটু উপরে যাই, এখানে আছে কিনা, এই যে দেখো, এটা হলো আমাদের ইউজার, এটা হলো আমাদের সিস্টেম কল, মানে মানে এখানে সিস্টেম কল আছে, এখানে সার্ভিস আছে, আর এই পুরো জিনিসটা অপারেটিং সিস্টেম, আর এটা হার্ডওয়্যার। এই জিনিসটাই কোথা থেকে আসছে, দেখো এখান থেকে আসছে। যে আমি ইউজার হয়ে, এই যে এখানে ইউজার, আমি এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলোকে ইউজ করতে পারি, লাইক গুগল ক্রোম বা নোটপ্যাড, এগুলো ইউজ করতে পারি। এরপর আমরা কি করতে পারি, যে রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রামে, রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রাম মিন যে তোমার এই যে ফাইল এক্সপ্লোরার, এই সব ধরনের যত ধরনের প্রোগ্রাম থাকে, ওরা হলো মানে বাই ডিফল্ট আমাদের অপারেটিং সিস্টেমের সাথে চলে আসে। আর ডিভাইস ড্রাইভার বলতে হলো আমাদের যে পেরিফেরালস থাকে, ধরো কিবোর্ড, মাউস। তারপর এটা তো অনেক আগের, ধরো 1970s বা মানে 20th সেঞ্চুরিতে যে অপারেটিং সিস্টেমের কথা বলতেছি, তো তখন আমাদের কি ছিল, সিডি ড্রাইভ ছিল, ডিস্ক ড্রাইভ ছিল। তো ওদের জন্য আলাদা ড্রাইভার লাগতো, এবং আমাদের বায়োসের জন্য আলাদা ড্রাইভার লাগতো। এখন এই সব জিনিসটা আমরা কি দেখতে পারি, যে একটা মাদারবোর্ডের ভিতরে অলরেডি কম্প্যাক্ট সিস্টেমের ভিতরে থাকে। ওকে, তাহলে এখানে কি হতো, যে আবার একটা অপারেটিং সিস্টেমের যত ধরনের ফাংশনালিটি থাকবে, সব ফাংশনালিটিটা আমাদের কি করা হতো, যে একটা বান্ডেলের মধ্যে ইয়ে করে হবে, মানে বান্ডেল করা হয়ে যেত। ধরো যে আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, রেসিডেন্ট প্রোগ্রাম আগের অপারেটিং সিস্টেমে একসাথে বান্ডেল করা থাকতো। তো আমাদের কি হতো, যে কোনো কারণে যদি কোনো একটা লেয়ার ইয়ে হয়ে যায়, কি লাগবে, না, রিগার্ডেন যেতে হবে। তো আমাদের কি হতো, যে আগের অপারেটিং সিস্টেম অনেকটাই ইন্টারডিপেন্ডেন্ট ছিল, মানে প্রত্যেকটা কম্পোনেন্টের উপর। এখন যেমন ধরো যে একটা র্যাম মডিউল নষ্ট হলে কিন্তু পুরো অপারেটিং মানে পুরো পিসিটা ব্রেকডাউন করে না, আমাদের কিন্তু মানে ব্যাকআপ মডিউল দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি। তো সবকিছুর পরে আমরা যে অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেক্টিভ হওয়া শুরু করলো, সেটা হলো আমাদের ইউনিক্স। ইউনিক্সটা আমরা কই দেখতে পারি, আমাদের লিনাক্সে দেখতে পারি, ম্যাক ওএস এর মধ্যে দেখতে পারি। এটার মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে এটার মধ্যে আমাদের মানে কার্নেলের সেপারেশনটা আসা শুরু করছে, আমাদের প্রসেসের সেপারেশন আসা শুরু করছে, আমাদের লেয়ার্ড অ্যাপ্রোচ আসা শুরু করছে। তো এখানে কি হচ্ছে, যে এখানে আমাদের যে লিমিটেড স্ট্রাকচার, আর এটার মধ্যে দুইটা সেপারেট পার্ট থাকতো, একটা হলো সিস্টেম, আর একটা থাকতো কার্নেল। কার্নেলে কি বলতাম, যে আমরা অলরেডি জানি যে আমাদের যদি বড় কোনো মেজর অ্যাকশন নিতে হয়, যেমন এই যে ফাইল সিস্টেম মানে কি, যাবে একটা ফাইল ক্রিয়েট করব, এডিট করব, ডিলিট করব, কপি করব, কাট করব, পেস্ট করব, এইসব জিনিস। তারপর হলো সিপিইউ শিডিউলিং, মেমোরি ম্যানেজমেন্ট, এইসব ধরনের যত কাজ থাকবে, সব কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম কার্নেল মোডে যে করে। ওকে, তাহলে এই জিনিসটা হলো আমাদের দা ফার্স্ট মানে প্রপার অপারেটিং সিস্টেম, যেটা হলো আমাদের ইউনিক্স এর মাধ্যমে আসে। তো আমাদের এখানে থাকে হলো ইউজার্স এর এখানে এরপরে থাকে হলো আমাদের কি, এই যে আমাদের টার্মিনাল, তারপর হলো আমাদের কমান্ড প্রম্পট, পাওয়ার শেল এখানে থাকে। এখান থেকে আমাদের কি হতো, যে আমাদের একটা কাজ ছিল, যে আমরা কি করতাম, যে আমরা জি এডিট দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতাম না, জি এডিট ফাইল ওয়ান, ফাইল ফাইল ওয়ান ডট এস এইচ। তাহলে এটার জন্য কি করা লাগতো, আবার একটা ফাইল ক্রিয়েট করা লাগতো। তখন আমরা কি
টার্মিনালে এই জিনিসটা লিখতাম, ওর পরে ও কি করতো, সিস্টেম কলের মাধ্যমে আমরা এই যে ফাইল সিস্টেমে কি করতো, একটা নতুন ফাইল ক্রিয়েট করে দিত। তারপর আমরা কি করতাম, ওখানে আমরা আমাদের কোড গুলো করতাম, সেভ করতাম। সেভ করার জন্য আমাদের কি করা লাগতো, সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করলে তখন কি হতো, যে এখানে আবার সিস্টেম কল হতো, সিস্টেম কল হয়ে ওই ফাইলটা সেভ হতো। আমরা তারপর কি করতাম, ব্যাশ দিয়ে আমরা ওই ফাইলটাকে এক্সিকিউট করতাম। এক্সিকিউশন কোথায় হতো, এক্সিকিউশনের এই জিনিসটা এখানে এসে তারপর আমাদেরকে এটা আউটপুট শুরু হতো। তাহলে এখানে কি হলো, যে এই জিনিসটা আমাদের প্রথম অপারেটিং সিস্টেমের যে বেসিক কনসেপ্ট, এখন আমরা যেটা দেখি এখান থেকে আসা শুরু করি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আমাদের একদম নিচের লেভেলে, মানে একদম শুরুর লেভেলের একটা হার্ডওয়্যার, হার্ডওয়্যারের উপরে আমাদের আরো কিছু লেয়ার থাকে, লেয়ার থাকবে একদম উপরের লেয়ারে, একদম মানে লেয়ার জিরোতে থাকবে হলো অলওয়েজ, লেয়ার জিরোতে থাকবে আমার হার্ডওয়্যার, আর লেয়ার এনে থাকবে হলো আমার ইউজার ইন্টারফেস। ওকে, তো এখন এই যে প্রতিটা লেয়ার আছে না, এই প্রতিটা লেয়ার কি ছিল, যে ধরো হার্ডওয়্যারের লেয়ারটা বাদ দিলাম, এই যে এখান থেকে যে এই লেয়ারটা, এই যে এতটুকু লেয়ার, এই এতটুকু লেয়ার তোমার এই যে এরকম যে ফ্রি বিএসডি বা তোমার এমএসডিওএস, এগুলোর মধ্যে আগে কম্প্যাক্ট ছিল, মানে লেয়ারটা আগে ভিজিবল ছিল না। তোমার পুরো জিনিসটাই যে এখানে যে লেয়ার বাই লেয়ার অ্যাপ্রোচটা আসছে, আগে এতগুলো লেয়ার এরকম ছিল না। আমাদের কি ছিল, যে সবকিছু একসাথে বান্ডেল ছিল। তারপরে কি হলো, এই যে আমাদের ইউনিক্স আসলো, ইউনিক্স আসার পর দেখো, এটা যদি আমাদের এন লেয়ার হয়, তাহলে এই জায়গাটা হলো আমাদের লেয়ার জিরো, এই যে এখানে হলো আমাদের লেয়ার জিরো, তাহলে এটা আমাদের লেয়ার ওয়ান, এটা হলো আমাদের লেয়ার টু, এটা হলো আমাদের লেয়ার থ্রি, আর এটা আমাদের লেয়ার ফোর। ওকে, তাহলে এরপর আমাদের কি আসলো, যে আহ আমাদের জিনিসটা হলো কি, যে আমাদের এত বেশি কার্নেল মোডের ডিপেন্ডেন্সি এসে পড়লো, যে কম্পিউটারটাকে কি, যে আমাদের মানে এই একটা কার্নেল স্পেসের ডিপেন্ডেন্সি, মানে ডিপেন্ডেন্সি কমানোর জন্য আমাদের নেক্সট টার্গেটটা আসলো। কেন, যে তুমি একটা ছোটখাটো কাজ, যে তুমি একটা সেভ করবা বা তুমি একটা জিনিসকে মডিফাই করবে, এটা যদি বারবার কার্নেলে যাওয়া লাগে, তাহলে তো তোমার মানে পুরো প্রসিডিওরটাই তোমার মনে করো যে সিপিইউ অনেক সময় আইডেল পড়ে থাকবে, বারবার কার্নেলে যাওয়া লাগবে। এবং কার্নেলে যাওয়া কিন্তু এতটা ইজি না। তুমি মনে করো এই নেক্সট চ্যাপ্টার তুমি যখন দেখবা, যে কার্নেল মোডে যাওয়া কিন্তু এতটা ইজি না, যে তুমি চাইলে তুমি কার্নেল মোডে চলে গেলা। তো এখন কি হলো, যে কার্নেল মোডের ভিতরে যেই সিস্টেম গুলো ছিল বা যে অ্যাকশন গুলো ছিল, ওগুলোকে ইউজার স্পেসে পাঠিয়ে দিচ্ছে। এখন কি শুরু হয়েছে, যে আহ, এটা যদি আবার হয় ইউজারের লেয়ার, ধরো এখানে কিছু লেয়ারের পরে এটা হলো আমাদের কার্নেল। তো কার্নেলের ভিতরে কি ছিল, ফাইল সিস্টেম আমরা কি করতাম, আমরা ক্রিয়েট, মডিফাই, এডিট এগুলো করতাম। এখন কার্নেল কি করছে, মানে এই মাইক্রো কার্নেল সিস্টেমে কি হয়েছে, এই ফাইল সিস্টেমটা এখানে বের করে দিচ্ছে। মানে কার্নেলের ভিতরে তোমার আর ওই যে সেভ, ডিলিট, মডিফাই এগুলো আর নাই। এখন কি করতে হবে, ইউজার কার্নেলকে একটা কমান্ড দিবে, কার্নেল কি করবে, ও ফাইল সিস্টেমে ওই কমান্ডটাকে পাস ফরওয়ার্ড করবে। ওকে, তাহলে এখানে দেখো কি হয়েছে, যে আমাদের যতগুলো প্রসেস আছে, এই যে মুভ অ্যাজ মাচ ফ্রম দ্য কার্নেল ইনটু দ্য ইউজার স্পেস। তাহলে কার্নেলে যেরকম ফাইল সিস্টেম ছিল, তারপর হলো ইনপুট আউটপুট হ্যান্ডেলিং ছিল, এই যে এখানে একটু দেখি, এই যে দেখো ফাইল সিস্টেম, তারপর হলো ডিস্ক টেপ ড্রাইভার, সিপিইউ শিডিউলিং, তারপর হলো তোমার সিগন্যাল টার্মিনাল। এই জিনিসগুলো কি করতে চাইলো, যে আমাদের মানে কার্ডের মোড থেকে বের করে দিয়ে ইউজার স্পেসে নিয়ে দিল। তাহলে আমার কাজটা কি হচ্ছে, যে আমার কার্নেলের উপর ডিপেন্ডেন্সিটা কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস কি, ধরো তোমার কার্নেলে কোনো একটা ইরোর আসলো, তাহলে কি তোমার পুরো সিস্টেমটা করাপ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, যে ধরো এমন একটা প্রবলেম হয়েছে, যে তোমার এই যে সিগন্যাল টার্মিনাল নষ্ট হয়ে গেছে, ফাইল মানে করাপ্ট হতে পারে না, বা ধরো হ্যাকাররা হ্যাক করতে পারে না, ফাইলের ফরম্যাট চেঞ্জ করে দিতে পারে না। তো তখন কি হতো, যে এই পুরো স্পেসটা অকেজ হয়ে যেত, এই কার্নেলের পুরো স্পেসটা অকেজ হয়ে যেত।
তাহলে আমার কার্নেল অকেজো মানে কি? আমার কার্নেল অকেজো মানে হলো যে আমি কোনো কাজ করতে গেলে ওই কাজ হবে না, একটা সিস্টেম ডেড। এখানে আমি একটা জিনিস করতে চাচ্ছি, ও এখানে আসতেই পারতেছে না, তাহলে এখান থেকে আসতে না পারলে ও তো হার্ডওয়্যারও যেতে পারবে না, তাহলে পুরো জিনিসটা ডেড হয়ে থাকে। তো এই জিনিসটা সরানোর জন্য আমরা কি আনলাম, যে মাইক্রো কার্নেল সিস্টেম নিয়ে আসলাম, যেখান থেকে এই ফাইল সিস্টেম বা এরকম ছোট ছোট যে প্রসেস, এই প্রসেস গুলোকে আমরা বের করে দিলাম। বের করে দিয়ে আমরা কি করলাম, যে আমরা এই যে আমরা এই কাজগুলো করলাম, যে আমাদের ইউজার থাকবে কি, যে ইউজার ইউজার বলবে যে আমার একটা ফাইল সেভ করা লাগবে। ইউজার কি করবে, ইউজার হলো এই মাইক্রো কার্নেলে এখানে কথাটা বলবে। ইউজারের কমান্ড যে সেভ আ ফাইল, সেভ আ ফাইল, এই কমান্ডটা চলে যাবে মাইক্রো কার্নেলে। মাইক্রো কার্নেল কি করবে, এটা হলো একটা মানে ওপেন স্পেস অপারেটিং স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট এক একটা মডিউল এখান থেকে আবার কি করবে, সেভ আ ফাইল। এই মেসেজটা কি করবে, এই মাইক্রো কার্নেলে আসবে, এসে ওদের মাঝখান থেকে যত নেসেসারি অ্যাকশন নেওয়ার দরকার অ্যাকশন দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা কি করলাম, যে আমরা এই সিস্টেম থেকে বের হয়ে গেলাম, যেখানে আমাদের সবকিছু একটা বান্ডেলে ছিল, একটা কার্নেলের ভিতরে ছিল। এখন কোথায় চলে গেছে, এটা এখন ইউজারের কাছে চলে গেছে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। সাবাস। আচ্ছা, তো এরপরে আমাদের কি আসলো, যে আহ, এখন আমাদের হলো কি, যে এটা তো আমাদের ইউজার স্পেসে নিয়ে আসলাম। ইউজার স্পেসে আনার পরে এখন আমাদের কি হলো, যে আমাদের আস্তে আস্তে প্রোগ্রামিং স্ট্রাকচারটা বদলে গেল। এখন আমাদের কি জানি, যে আমরা যখন জাভা ইনস্টল করতে চাই, তাহলে আমাদের জাভা ইনভায়রনমেন্ট ইনস্টল করতে হয়। তারপর আমরা যদি পাইথন ইনস্টল করি, পাইথনের ইনভায়রনমেন্ট ইনস্টল করতে হয়। তাহলে তুমি যদি এত কিছু ইনভায়রনমেন্ট ইনস্টল করতে চাও, বা এমন এমন, তোমরা যখন অনেকেই যেমন ভ্যালোরেন্ট খেলো, ভ্যালোরেন্টের এই যে চিট ইঞ্জিন বা অনেক গেমের চিট ইঞ্জিন, এই চিট ইঞ্জিন গুলাকে তুমি ডাইরেক্টলি কার্নেল স্পেসে তো অ্যাক্সেস করতে দিবা না। তো এই জিনিসটা কি হয়, তখন একটা একটা মডিউল হিসেবে তৈরি হয়। যে এখানে দেখো, যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আসে, ইচ কোর কম্পোনেন্ট ইজ সেপারেবল, ইচ ইজ লোডেড অ্যাজ নিডেড উইদিন দ্য কার্নেল। তাহলে আমার যত ধরনের এই যে জাভা জাভা কোডিং করার জন্য জাভা এনভায়রনমেন্ট, পাইথন কোডিং করার জন্য পাইথন এনভায়রনমেন্ট, তারপর তোমার গেম খেলার জন্য ভ্যালোরেন্টের গেম খেলার জন্য অ্যান্টি চিট, তুমি যদি যে কোনো গেম খেলো অ্যান্টি চিট, তারপর ওই যে এখনকার মডার্ন গেমসে অ্যান্টি টেম্পারিং, সবকিছু কিন্তু এখন আলাদা একটা মডিউল হিসেবে থাকে। মানে এগুলা তোমার ডাইরেক্টলি কার্নেলের ভিতরে এমবেডেড থাকে না, বা কার্নেল এটা তৈরি হয় না। তুমি যখন একদম সিনারিও যদি চিন্তা করি, যারা গেম খেলো বা মানে একটু সিম্পল আইডিয়া আছে, ধরো যে আমি ফিফা মানে ইএএফসি এর কথা বলি, যেটা হলো ফুটবল গেম। তো ইএএফসি কি করে, একটা অ্যান্টি চিট ইউজ করে। তো অ্যান্টি চিট কি আবার আগে থেকে কখনো ছিল? আমি যখন একটা কম্পিউটার কিনি, তখন তো আবার অ্যান্টি চিট আগে থেকে থাকে না। তো কি হয়, যখন তুমি ইএএফসি মানে ফুটবল গেমটাকে অন করো, ওই অ্যান্টি চিটটা কি করে, অ্যান্টি চিটের যে মডিউলটা থাকে, ওই মডিউলটা আমাদের কার্নেলে লোড হয়ে যায়। লোড হওয়ার পরে কার্নেল তারপর কি করে, মানে ওই অ্যান্টি চিট মডিউলটা কি করে, ওই অ্যান্টি চিট মডিউলটা গেমটাকে আস্তে আস্তে রান করে। তো অ্যান্টি চিটটা কেন ইউজ করা হয়, মানে তুমি ধরো যে আমি একটা জিনিস শিখেছি, যে অ্যান্টি চিটটা কেন ইউজ করা হয়, যাতে তুমি কোনো ফাইল মডিফাই করতে না পারো। এই অ্যান্টি চিটের যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু তোমাদের যদি মনে করো একটা বড় কোনো কম্পিটিশনে যাও, ধরো কোনো প্রোগ্রামিং কন্টেস্ট বা অনেক কন্টেস্ট থাকে না, আজকাল থাকে যে এক্সেল কন্টেস্ট, ওয়ার্ল্ড এক্সেল চ্যাম্পিয়নশিপ, যে এক্সেল এর ভিতরে তুমি কিভাবে খুব এফিসিয়েন্টলি এক্সেল ইউজ করতে পারো। তো এরকম যত সিস্টেম রিলেটেড, যেখানে তোমার কম্পিউটারে বসে আমাদের কম্পিটিশন গুলো হয়, ওখানে কিন্তু আমাদের অ্যান্টি চিট ইউজ হয়। অ্যান্টি চিট কি করে, যে আমার একটা মডিউল কার্নেলে লোড হয়, এরপরে তোমার পুরা প্রসেসটা মনিটর করবে, যে তুমি কোনো কারণে কোনো প্রোগ্রাম চেঞ্জ করে ফেলতেছো কিনা, তুমি কোনো কারণে চিট করতেছো কিনা, এই পুরো জিনিসটা ওরা চেক করবে। ওকে, তো এই যে দেখো, এখানে যদি দেখি যে আমাদের হাইব্রিড সিস্টেম এখন কি হয়, যে আমাদের সবকিছু মডিউল আমাদের ইয়েতে থাকে না, কার্নেলে থাকে না।
আমাদের কি থাকে যে কিছু কিছু মডিউল আমাদের কার্নেলের বাইরে থাকে, কিছু কিছু মডিউল আমাদের কার্নেলের ভিতরে থাকে, কিছু কিছু মডিউল মানে ইন্টিগ্রেটেড থাকে, কিছু কিছু মডিউল তোমার হলো যখন তুমি কাজ করবা তখনও হলো ক্রিয়েট হয়ে যায়। যেমন এখানে যদি দেখি যে তুমি যখন পিসিটা অন করবে তখন হলো গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে ম্যাক ওএস এর অ্যাকুয়া। এখানে একটু যে দেখো এই জায়গাটা দেখো, আমরা জাভা, তারপর কোকোয়া, কুইক টাইম, এই জিনিসগুলো যখন ইউজ করব এগুলো কিন্তু কার্নেলের ভিতরে ইমবেডেড থাকে না, কার্নেলের বাইরে থাকে। তো তুমি যখন ইউজ করবা তখন কি হবে, যখন আমি ধরো জাভা এনভায়রনমেন্টে ইউজ করব তখন কি হবে, এই জাভাটা এইখানে হয়ে যাবে, লোড হয়ে যাবে। লোড হওয়ার পরে আমরা যখন জাভা কোড করব তখন আমাদের কোড গুলোকে এক্সিকিউট করবে। ওকে, তো এটা হলো এখনকার মডার্ন স্ট্রাকচার। মানে আমাদের এখনকার অপারেটিং সিস্টেমটা অনেকটা এরকমই চলে যে আমাদের প্রত্যেকটা মডিউল সেপারেট থাকে। আমাদের এই যে কার্নেলটা দেখো, এই কার্নেলটা কিন্তু আমাদের খালি, আমাদের কার্নেলে কিন্তু কিচ্ছু নাই। আমাদের কার্নেলে এখনকার কার্নেলে এমন কিছু থাকে না, আমাদের কার্নেলের উপরে থাকে, এই যে এই জায়গায় থাকে, এই লেয়ারের মধ্যে আমাদের যত কাজ থাকে, যত জিনিস থাকে সব আমাদের কার্নেলের উপরে থাকে। যখন আমি কোনো কাজ করব এটা তারপর কার্নেলে লোড হবে, লোড হওয়ার পরে আমি তারপর কি করতে পারবো, তখন আমি ডাইরেক্টলি কার্নেলের সাথে ইন্টার মেসেজিং করতে পারবো। ওকে, তোমাদের মানে তোমাদের সাজেশন হিসেবে আইওএস পড়ার দরকার নাই, অ্যান্ড্রয়েড পড়ার দরকার নেই, আইওএস অ্যান্ড্রয়েড পড়ার দরকার নাই। তো তোমরা ম্যাক ওএস এর জন্য যে ম্যাক ওএস এর এটা লাগবে না, স্ট্রাকচারটা তোমাদের বোঝানোর জন্য এটা পড়বা, এই যে হাইব্রিড সিস্টেমটা পড়বা, আর এই মডিউলটা পড়বা। মাইক্রো কার্নেলটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে রেখো। লেয়ার অ্যাপ্রোচ তোমরা এমনিতেই বুঝে গেছো, সো এটা নিয়ে আমরা আলাদা কিছু বলার দরকার নেই। ইউনিক্সটা পড়বা, আর হলো এটা লাগে না, ফ্রি বিএসডিও লাগে না, এটা লাগে না। এটা জাস্ট তোমাদেরকে কনসেপ্ট বোঝানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো যে অপারেটিং সিস্টেমটা কিভাবে মডার্নাইজ হয়েছে। আর এগুলা পড়বা, এই যে এগুলা পড়বা, এগুলা পড়া ইম্পর্টেন্ট। এর আগে যতগুলো আছে সবগুলা পড়বা। তো এটা হলো আমাদের চ্যাপ্টার 2, মানে আমরা চ্যাপ্টার 2টা শেষ করলাম। তো চ্যাপ্টার 3তে আমরা চলে যাই। তো চ্যাপ্টার 3তে আমরা কি বলছিলাম, যে আমাদের একটা প্রসেস থাকবে, প্রসেসটা রেডিতে যাবে, তারপর রান হবে, তারপর করে ইন্টারাপ্ট আসবে, তারপর আমরা কি কাজ টাজ করবো, এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। তারপর আমরা এটা দেখেছিলাম যে আমাদের কি হবে, এটা আমরা চ্যাপ্টার 3 পড়তেছি, হ্যাঁ। তো আমাদের এরপরে কি হবে, যে আমরা একটা প্রসেস জিরো ছিল, তারপর আমি বললাম, আমি তারপর অপারেটিং সিস্টেমকে বললাম, এই অপারেটিং সিস্টেম আমি প্রসেস 1 কে এখন এক্সিকিউট করব। তখন আমাদের কি হতো, যে প্রসেস জিরো যত ধরনের ইনফরমেশন, সব ইনফরমেশন গুলা পিসিবির ভিতর স্টোর হতো। তারপর আমাদের পিসি 1 এক্সিকিউট হতো, এই যে পিসি 1 এক্সিকিউট হতো। তারপর কি হতো, এক্সিকিউট হওয়ার পরে ওটা শেষ হয়ে যেত, মানে মানে প্রসেস 1 এক্সিকিউট হতো, শেষ হয়ে যেত। এরপর আবার কি হতো, প্রসেস জিরো এক্সিকিউট হতো। তো এই যে আবার এই যে আইডল টাইমটা দেখো, এইখানে যদি একটু বলি, এই যে আমার আইডল টাইমটা এই যে এতটুকু, এই যে এতটুকু, এগুলাকে বলা হচ্ছে হলো তোমার কনটেক্সট সুইচিং। আর হলো আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। এই যে এই পার্টটা, এই যে আমি একটু যদি ইয়ে করি, এই যে এ টু আর এই যে এই টু, দেখো এই সময় কিন্তু সিপিইউ কোনো কাজ করে না। এই যে নো সিপিইউ, নো সিপিইউ ইউজ। আর এই যে এই ট্যাগটা দেখো, নো সিপিইউ ইউজ। তাহলে এই যে স্টেটটা যখন আসে, এই যে প্রসেস জিরো থেকে সুইচ করব,
প্রসেস 0 থেকে সুইচ করে প্রসেস 1টা এক্সিকিউট করব। এই যে প্রসেস 1টা এক্সিকিউট করব। এই যে মাঝখানের যে টাইমটা, এই যে আমি যেটা লাল যে মার্ক করছি, এখানে যেখানে যখন সিপিইউ ইউজেজ হয় না, তো এটাকে বলা হচ্ছে হলো ওভারহেড। এই যে ওভারহেড, ওকে, এটাকে বলা হচ্ছে হলো ওভারহেড। তাইলে একটা জিনিস যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি যদি একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে সুইচ করো, তাহলে তোমার কয়টা ওভারহেড আসে? তাহলে তোমার অ্যান্সার হবে হলো 2টা। যে তুমি একটা নর্মাল সিস্টেমের মধ্যে, আমি যদি আরেকবার বলি, যে একটা নর্মাল সিস্টেমের মধ্যে প্রসেস 1 থেকে তুমি প্রসেস প্রসেস 0 থেকে প্রসেস 1 এ সুইচ করতেছো, তাহলে তোমার ওভারহেড কয়টা থাকবে মিনিমাম? এখানে যদি আমি দেখি, এখানে মিনিমাম 2টা ওভারহেড থাকবে। তো তোমার ওভারহেড বলতে কি বোঝাচ্ছে? এই যে প্রসেস 0 থেকে প্রসেস 1 এ যখন এই সুইচ করবে, ওদের মাঝখানে যখন এই যে পিসিবি সেভ আর পিসিবি রিলোড হবে, তখন কি হবে? তখন সিপিইউর কোনো ইউজেজ থাকবে না, সিপিইউ আইডেল পড়ে থাকবে। তো এই যে সিপিইউর কোনো ইউজেজ নাই বা সিপিইউ আইডেল পড়ে আছে, এটাকে বলা হচ্ছে হলো ওভারহেড। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। তো এরপর আমাদের কি হচ্ছে, যে এরপর আমরা প্রসেসটাকে কিভাবে লিনাক্সে ইয়ে করতেছি, মানে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, আচ্ছা। জি তো স্যার। আমাদের প্রসেস শিডিউলিং এ আমরা কি করতাম, যে আমাদের রেডি কিউ থাকতো, সিপিইউ থাকতো, ইনপুট আউটপুট থাকতো, ফরকার চাইল্ড থাকতো। এই জিনিসটা আজকে আমরা শিখব, ফরকার চাইল্ড। ওকে, তো আমাদের শিডিউলের মধ্যে পড়তাম যে যেটা আমাদের রেডি কিউ থেকে থাকে সেটা আমাদের যেটা আমাদের, হ্যাঁ, নেক্সটে থাকবে, মানে আমাদের সিপিইউ আগে, মানে সিপিইউ এক্সিকিউট আগে থাকবে, সেটা হলো আমাদের লং টাইম শর্ট টাইম শিডিউলার। যেটা আমাদের মেমোরি থেকে, মানে আমাদের সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে এনে তারপর এক্সিকিউট করবে, ওটাকে বলা হচ্ছে হলো লং টার্ম শিডিউলার। ওকে, তোমার লং টার্ম শিডিউলারের কারণে আমাদের ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংটা হয়। তাহলে আমাদের লং টার্ম শিডিউলার হলো সেকেন্ড আর মিনিটে কাজ করে, শর্ট টার্ম শিডিউলার আমাদের মিলি সেকেন্ডে কাজ করে। ওকে, আর হলো এরপর আমাদের কি আসছে, যে আমাদের মিডিয়াম টার্ম শিডিউলিং, যদি আমরা আমাদের মাল্টিপল প্রোগ্রামিং, যদি মানে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং যদি আমরা কমাতে চাই, তাহলে আমরা কি করতে পারি? মিডিয়াম টার্ম শিডিউলিং করতে পারি। মিডিয়াম টার্ম শিডিউলিং এর কাজটা কি? যে আমরা কি করতাম, যে আমরা রেডি কিউ থেকে রানিং এ নিতাম। তো এখানে কি হবে, যে রানিং থেকে যদি তুমি কোনো একটা প্রসেসকে বের করে দাও, রানিং থেকে যদি কোনো প্রসেস একটা বের করে দাও, ও কি করবে? ও আবার একটা একটা মেমোরিতে যে একটু বসবে, বসে আবার এখানে রেডি কিউতে ও স্টার্টিং করবে। ওকে, ঠিক আছে। তো এটা হলো আমার মিডিয়াম টাইম শিডিউলার। তো আমরা কনটেক্সট সুইচ কি বলতাম, যে কনটেক্সট সুইচ হলো এই যে এইখানে যদি আসি, এই ফিগারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে এই ছবিটা কিন্তু মাস্ট দেখে যাবে, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তো কনটেক্সট সুইচটা কি? যে আবার প্রসেস 1 থেকে, প্রসেস 0 থেকে যখন আমি প্রসেস 1 এ যাব, তখন আমার এই যে প্রসেস 0-র যেই স্টেটটা থাকবে, ওটা কি হবে? ওটা আমাদের পিসিবি তে সেভ হবে। আর আমি যখন যেহেতু আমি প্রসেস 1 এ সুইচ করতেছি, প্রসেস 1 এর যে পিসিবি ব্লক থাকবে, ওই ব্লকটা আমাদের এখানে রিলোড হবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে হলো কনটেক্সট সুইচিং। যে আমার আগের প্রসেসে যে স্টেটটা, ওটাকে আমি সেভ করে একটা পিসিবি ব্লকে রাখতেছি, এবং যেই প্রসেস আমি সুইচ করতেছি, ওই প্রসেসের স্টেটটা আমি রিলোড করতেছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে হলো কনটেক্সট সুইচিং। তাহলে আমরা যদি একটু ডেফিনেশন দেখি, যে when CPU switches to another process, the system must save the state of the old process. তাহলে old process কি আমাদের P0, and note the save state for the new process via context switch. তাহলে এটা আমাদের P1. Okay, context of a process is represented in PCB by the process control block. Okay, process control block. Okay, আর context switch time is overhead, the system does no useful work while switching. ওই যে বললাম আইডেলটা পড়ে থাকে। The more the
the more complex the OS and the PCB longer context and switch. Okay, আর হলো system must provide mechanism for process creation, termination and so on as detailed links. আচ্ছা, এখন আমাদের যে কাজটা এটা হলো খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে আমাদের মেইনলি প্রশ্নগুলো আসে, মানে যে একটা হলো কন্টেক্সট সুইচিং, যেটা আমি একটু আগে আবার রিভিউ করলাম, আর একটা হলো প্রসেস ক্রিয়েশন। ওকে, তো আমাদের কি থাকে যে প্রসেস ক্রিয়েশনের এখানে যদি দেখি যে প্যারেন্ট প্রসেস ক্রিয়েট চিলড্রেন প্রসেস which in turn create other processes forming a tree of process. আচ্ছা, এটাকে আমি ভেঙে তোমাদের বলবো, সমস্যা নাই। Generally, process is identified and managed via a process identifier resource sharing options. Parent and children share all resources. Children share subset of parents resources. Parent and children share no resource. আর একটু হলো এক্সিকিউশন হলো প্যারেন্ট এন্ড চিলড্রেন এক্সিকিউট কনকারেন্টলি, প্যারেন্ট ওয়েটস আনটিল চিলড্রেন টার্মিনেটস। আচ্ছা, এই জিনিসটা এখন বলবো যে আমার একটা প্রসেস আছে, ধরো পুরো জিনিসটা আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে বুঝবা যে প্যারেন্ট প্রসেসটা কি, চিলড্রেন প্রসেসটা কি, ওর ভিতরে প্রসেস। ধরো আমরা কি ল্যাবে কি করতাম, ল্যাবে টার্মিনাল ওপেন করতাম, এটা হলো এটা আমাদের টার্মিনাল। ওকে, টার্মিনাল কি, এটা একটা প্রোগ্রাম, প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করে প্রসেসে নিয়ে যাচ্ছি। তাহলে টার্মিনাল হলো একটা প্রোগ্রাম ছিল, এটাকে আমরা কি করলাম, প্রসেসে নিয়ে গেলাম। এখন আমরা টার্মিনালে কি করতাম, টার্মিনালে আমরা আরো কিছু কোড লিখে ওটাকে এক্সিকিউট করতাম। তাহলে টার্মিনালের ভিতরে আমরা কি করি, টার্মিনালের ভিতরে লিখলাম তো হলো কি, যে এলএস, তারপর কি পিডব্লিউডি, তারপর কি করতাম জি এডিট। তাহলে এগুলো কি, এগুলোও তো একটা প্রসেস, প্রসেস না? তাহলে টার্মিনাল যদি আমার একটা প্রসেস হয়, টার্মিনালের ভিতরে আমি যদি জিএডিট লিখি ওটাও তো তাহলে প্রসেস। তাহলে কি হচ্ছে দেখো, যে দেখো টার্মিনাল হলো আমার প্রথম প্রসেস, এটা হলো আমাদের প্যারেন্ট প্রসেস। তারপর তুমি কি করলা, যে তোমাকে আমি বললাম যে দেখো তুমি একটা আহ তুমি একটা কি করবা, তো আমি তোমাকে বললাম যে তুমি টার্মিনাল খুলে একটা টেক্সট, একটা ফাইল ক্রিয়েট করে ওটার মধ্যে কি করবে, ইউজার ইনপুট দিব। তাহলে তোমাকে কি দিলাম যে ওপেন আ ফাইল, তাহলে ওপেন আ ফাইল, ওপেন আ ফাইল, ওপেন আ ফাইল, তাহলে এই একটা প্রসেস। তাহলে এখানে কি হলো, আবার একটা টেক্সট এডিটর ওপেন হলো, টেক্সট এডিটর। তাহলে কি হলো, এটা প্যারেন্ট প্রসেস, এটা প্যারেন্ট প্রসেস। প্যারেন্ট প্রসেস থেকে আমি কি করলাম, একটা টেক্সট এডিটর ওপেন করলাম, এটা তাহলে হয়ে গেল আমার চাইল্ড প্রসেস। তারপর টেক্সট এডিটরে কি করলাম, টেক্সট এডিটরে আমরা একটা কোড লিখলাম, আর কি করলাম, এক্সিকিউট করলাম, কোড লিখে একটা এক্সিকিউট করলাম। তাহলে এটাও তো আরেকটা প্রসেস, এটাও তাহলে আরেকটা চাইল্ড প্রসেস। তাহলে ব্যাপারটা বুঝছো যে এটা একটা সাইকেলের মতো, যে তুমি কি করলা, টার্মিনাল ওপেন করলা, টার্মিনাল কি একটা প্রোগ্রাম, দিন শেষে একটা প্রোগ্রাম, একটা কেউ একজন কোড লিখছে, তারপর আমি ওটাকে এক্সিকিউট করছি, টার্মিনাল এক্সিকিউট করলাম। তাহলে এটাও এগুলো প্যারেন্ট প্রসেস। টার্মিনালের ভিতরে আমি কি করলাম, একটা টেক্সট, এমন একটা কমান্ড লিখলাম যেটা টেক্সট এডিটর ওপেন হলো। তাহলে টার্মিনাল থেকে একটা চাইল্ড প্রসেস হলো, যেটা তোমার টেক্সট টেক্সট এডিটর ওপেন হলো। টেক্সট এডিটরের ভিতরে আমি কি লিখলাম, টেক্সট এডিটরের ভিতরে লিখলাম যে ধরো রিড, রিড রিড নেম। তাহলে রিড নেম লিখে আমি কি করলাম, সেভ দিলাম, ওইটাও একটা প্রসেস হয়ে গেল। তাহলে চিন্তা করো যে কি হচ্ছে, যে একটা প্যারেন্ট প্রসেস থেকে তুমি এরকম ছোট ছোট চাইল্ড প্রসেস ক্রিয়েট করতেছো। ওকে, তাহলে এগুলো কিভাবে করা হয়, যে প্রত্যেকটা প্রসেসকে একটা মানে পিআইডি, মানে প্রসেস আইডেন্টিফায়ার দিয়ে মার্ক করা হয়। যেমন টার্মিনালে প্রসেস আইডেন্টিফায়ার ধরো 807 আমার রুম নাম্বার, চাইল্ডের প্রসেসের ধরো 80, এটা ধরো 8, প্রত্যেকটা আলাদা করে প্রসেস আইডেন্টিফায়ার থাকে। তো প্রসেস গুলো এক্সিকিউট হয় কেমনে, মানে এখানে কি হয় যে প্যারেন্ট এন্ড চিলড্রেন শেয়ার অল রিসোর্সেস। তাহলে আবার টার্মিনাল যদি 35 MB মেমোরি ইউজ করে, এই 35 MB মেমোরি টেক্সট এডিটরে আর হলো
এই নিচে কোড এন্ড এক্সিকিউটের মধ্যে শেয়ার হয়ে যাবে। ওকে, আর এই যে ও যে একটা মানে রিসোর্স পাচ্ছে, এই রিসোর্সটা আবার এখানে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে জিনিসটা কি যে প্যারেন্ট এন্ড চিলড্রেন এক্সিকিউট কনকারেন্টলি, মানে যে তুমি যে টার্মিনালের কাজটা করতেছো আর এখানে আবার চাইল্ড প্রসেসের কাজটা করবে, দুটো কিন্তু আলাদা আলাদা এক্সিকিউট হচ্ছে দিন শেষে। হ্যাঁ, আবার মাঝে মধ্যে কি হয় যে মাঝে মধ্যে তুমি একটা কাজ থাকে না যে তুমি জিএডিট লিখছো, তারপর তোমার কি টার্মিনাল তোমার জন্য ওয়েট করে। তো এমনও হতে পারে যে তোমার চিলড্রেন প্রসেসটা মানে চাইল্ড প্রসেসটা যখন শেষ হবে এরপরে প্যারেন্ট প্রসেসটা কাজ করবে। ওকে, তাহলে এটা হলো সেই জিনিসটা যে আবার একটা প্রসেস খুললাম। ওই ধরো তুমি এটা কি করলা, এটা একটা মানে তুমি একটা প্রোগ্রাম ওপেন করলা। প্রোগ্রাম ওপেন করার সাথে সাথে কি হলো যে তোমার লগ ইন চাইলো। ওই লগ ইন চাওয়ার পরে কি হলো, ওখান থেকে ব্যাশে চলে গেল, ওখান থেকে আরো ইন ডেপথ প্রসেসে চলে গেল। এই যে দেখো যে একটা প্রসেস খোলার সাথে সাথে এখানে আরো প্রসেস ইন্টার কানেক্টেড মানে চেইন করে করে খুলতে থাকবে। তাহলে এটা হলো আমাদের প্যারেন্ট প্রসেস আর এটা হলো আমাদের চাইল্ড প্রসেস। ওকে, তাহলে প্রসেস ক্রিয়েশন কি হচ্ছে যে চিলড্রেন ডুপ্লিকেট অফ প্যারেন্ট চিলড্রেন হ্যাজ আ প্রোগ্রাম লোডেড ইনটু, তাহলে আমার প্যারেন্টের যে প্রোগ্রামটা থাকবে ওখান থেকে ডুপ্লিকেট হয়ে চিলড্রেন কাজ করবে এরকম কিছু। আর হলো তোমার ইউনিক্স এর জন্য মানে আমাদের লিনাক্স এর জন্য আমাদের কি হয় যে আমরা ফর্ক সিস্টেম কলের মাধ্যমে আমরা একটা প্রোগ্রামকে প্রসেস হিসেবে ক্রিয়েট করতে পারি। আর হলো আমাদের আর আমরা যদি এক্সিকিউট ইউজ করলে কি হয় যে আমাদের যে মেমোরি স্পেসটা থাকবে, যে আমরা একটা প্রসেসকে লোড করার জন্য তো একটা মেমোরি স্পেস থাকে, ওই মেমোরি স্পেসটাকে ও কি করে দিবে, ক্লিন আপ করে দিবে এবং নতুন একটা প্রোগ্রামকে মানে ইয়ে করবে, লোড করবে। তাহলে এখানে কি, এটা হলো আমাদের একটা প্রোগ্রাম। এই যে এই জায়গা হলো আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কি হলো, হলো ফর্ক হওয়ার কারণে কি হলো যে প্যারেন্ট প্রসেস ক্রিয়েট হলো, চাইল্ড প্রসেস ক্রিয়েট হলো। তো চাইল্ড প্রসেসে কিছু কাজ থাকতে পারে, ধরো ডিলেট। তো ডিলেটটা এক্সিকিউট করার পরে কি হবে, ওই চাইল্ড প্রসেসটা এক্সিট করে দেবে বা চাইল্ড প্রসেসটা অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে এখানে চলে আসবে, এখানে চলে আসলে তখন কি হবে, এই প্যারেন্ট প্রসেসটা নিজে নিজে কাজটা শেষ করবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফর এক্সাম, ইম্পর্টেন্ট ফর এক্সাম। তো এখানে কি হয় যে আবার যদি পিআইডি ইকুয়াল টু 0 হয়, তাহলে একটা চাইল্ড প্রসেস, ওই চাইল্ড প্রসেসে আবার কোনো একটা কিছু এক্সিকিউশন করতে দিব। এক্সিকিউশন শেষ হলো কি করবে, যে এই যে নালটা, এই নালটা যখন রিটার্ন করবে, রিটার্ন করার পর সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার চাইল্ডের কাজ শেষ। তারপর প্যারেন্ট কি বলবে, প্যারেন্ট তখন তার নিজের কাজটা করবে। যেমন প্যারেন্ট সাইডে কি ছিল যে প্রিন্টএফ কমপ্লিট, প্রিন্টএফ চাইল্ড। ওকে, তো এটাতে আমরা কি করতে পারি, এটাতে আমরা মানে ফর্ক করে আমরা অনেকগুলো প্রসেসকে ক্রিয়েট করতে পারি, মানে প্যারেন্ট চাইল্ড প্রসেস ক্রিয়েশন করতে পারি। তো আমাদের প্রসেস গুলো টার্মিনেট কিভাবে হবে, প্রসেস গুলো টার্মিনেট হবে হলো এক্সিট এর মাধ্যমে। লাস্টে একদম কোডের লাস্টে লেখা থাকবে এক্সিট। তারপর আমাদের যদি কোনো ডাটা যদি পেন প্রসেস চাইল্ডের থেকে নিতে চায়, তাহলে তাকে এক্সিকিউট করতে হবে হলো ওয়েট। এগুলো কিন্তু সবগুলো সিস্টেম কল, ওয়েট তারপর হলো এক্সিট, এগুলো কিন্তু সব সিস্টেম কল। ওকে, parent may terminate execution of child processes. Child has exited allocation resources. A task assigned to child is no longer required. Task assigned to child no longer required. Some operating system do not allow child to continue if parent terminated.
uh, waiting for termination, returning the PID. If no parent waiting, then the terminated process is a zombie. If parent terminated, uh, processes are orphan. তাহলে এই জিনিসটা আমি একটু বলি, এই যে এই দুটো একটু ইম্পর্টেন্ট, মানে এই দুটো কনসেপ্ট একটু ইম্পর্টেন্ট, বা এইখানে যেগুলো বলতেছে এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কি হচ্ছে যে প্যারেন্ট প্রসেস কিছু চাইল্ড প্রসেসের এক্সিকিউশনের জন্য ওয়েট করতে থাকে। হ্যাঁ, এখন এখানে কি থাকে যে কিছু প্যারেন্ট চাইল্ড চাইল্ডের এক্সিকিউশনের জন্য ওয়েট করতে থাকে। তাহলে এখানে কি থাকবে, এখানে একটা প্রসেস থাকবে, চাইল্ড প্রসেস থাকবে। চাইল্ড প্রসেস মানে হলো ডিলেট টিলেট, যে এগুলো যা ইচ্ছে তাই করবে। ওকে, ওর যে কাজটা থাকবে, ওর কাজটা শেষ হওয়ার পরে ও যখন এক্সিটে ইয়ে করবে, মানে ওর কোডটা যখন শেষ হবে বা এক্সিকিউশনটা যখন শেষ হবে, যখন সিস্টেম কল এক্সিটে চলে আসবে, তখন কি হবে, এক্সিটে চলে আসলে কি হবে, এই চাইল্ড প্রসেসের যে কোড ব্লকটা থাকবে ওই কোড ব্লকে এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। তাহলে ও কি করবে, ও ওয়েটে এসে রিটার্ন করবে। তো ওয়েটে এসে যখন দেখবে যে প্যারেন্ট প্যারেন্ট প্রসেসর নাই, মানে প্যারেন্ট প্রসেসর ওয়েট করতেছে না চাইল্ডের জন্য, প্যারেন্ট প্রসেস ওয়েট করতেছে না চাইল্ডের জন্য, তাইলে এই জিনিসটা হয়ে যাবে জম্বি। তো জম্বি কিভাবে, যে আবার এখান থেকে কোন একটা কাজ এক্সিকিউট হয়েছে, যে চাইল্ড প্রসেস কোন একটা কাজ দিছে, ওই মানে কাজ করে ও এখানে ইয়ে করে আছে। ধরো তুমি এখানে কি করছো, যে ডিলিট করছো, ডিলিটের কাজটা কি হয়েছে, এখানে ওয়েট করছে। তো প্যারেন্ট কি করবে, প্যারেন্ট যখন দেখবে যে ফাইলটা ডিলিট হয়ে গেছে, তখন ও কি করবে, যে ও ধরো আরেকটা ফাইল তোমাকে ওপেন করে দেবে। ফাইল ডিলিট করে ও এখানে বসে আছে, কোনো প্যারেন্ট প্রসেস ওরকে মানে ইয়ে করতেছে না, মানে রেসপন্ড করতেছে না। তাহলে কি এটা একটা জম্বির মতন, যে আমি বসে আছি এমন একটা রুমে, যে আমার আমার কোনো কথা বা কোনো কিছুতে রেসপন্ড করতেছে। তাহলে এটাতে প্রবলেমটা কি হচ্ছে, যে প্রবলেম হলো যে চাইল্ড প্রসেস পুরোপুরি টার্মিনেট হতে পারছে না। আর আমি কি জানি, যে তোমার একটা প্যারেন্ট প্রসেসে যদি তোমার 35 MB বা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ রিসোর্স যদি অ্যালোকেট করা হয়, তাহলে ওই রিসোর্সটা চাইল্ডকেও অ্যালোকেট করা হচ্ছে। তাহলে চাইল্ড প্রসেস তাহলে কি করতেছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ রিসোর্স নিয়ে বসে আছে। এবং এখানে যেটা হচ্ছে, যে ও যেহেতু একটা কাজ করে এখানে ওয়েট করে বসে আছে, তাহলে সিপিইউ আইডেল হয়ে বসে আছে কেন, সিপিইউ দেখতেছে কি, যে একটা কাজ রেডি কিউতে পড়ে আছে, আর ওই কাজটা করার জন্য কোনো মানে ওর প্যারেন্ট প্রসেসটা আর ওর জন্য ওয়েট করতেছে না। তাহলে এই যে প্রসিডিউরটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হলো জব। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটার কনসেপ্টটা একটু পড়ে রাখবা। মানে আমি বলে দিছি, আরেকবার একটু পড়বা। আর যদি কোনো কারণে যে চাইল্ড প্রসেস এক্সিকিউট হওয়ার আগে প্যারেন্ট প্রসেসটা ডিলিট হয়ে গেছে বা প্যারেন্ট প্রসেসটা টার্মিনেট হয়ে গেছে, তাহলে ওটাকে বলা হচ্ছে হলো অরফ্যান। আর মাঝে মধ্যে কি করতে পারে, যে মাঝে মধ্যে প্যারেন্ট প্রসেস চাইলে চাইল্ড প্রসেসকে স্টপ করে দিতে পারে, যদি চাইল্ড প্রসেস ওর অ্যালোকেটেড রিসোর্সের বেশি চলে যাচ্ছে, বা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত প্যারেন্ট ওয়েট করছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। আবার মাঝে মধ্যে চাইলে অপারেটিং সিস্টেম উইথাউট এনি কনসেন্ট চাইলে চাইল্ড প্রসেসকে টার্মিনেট করে দিতে পারে। তো এই জিনিসটা তাহলে আমাদের ব্রাউজারে কিভাবে কাজ করে, মাঝে মাঝে দেখো না যে গুগল ক্রোমে মানে টাস্ক ম্যানেজারে গেলে গুগল ক্রোমে অনেকগুলো প্রসেস অন হয়ে থাকে। যে এই জিনিসটা আমরা এখানে একটু দেখবো, যে গুগল ক্রোম যে অ্যাপটা, ওইটা হলো একটা প্যারেন্ট প্রসেস। এরপরে তুমি যতগুলো ট্যাব খুলবা, ওগুলো হলো এক একটা চাইল্ড প্রসেস। এবং ওই চাইল্ড প্রসেসের ভিতরে তুমি যদি একটা ফাইল সেভ করো, একটা ফাইল আপলোড করো, ওইটাও আবার চাইল্ড প্রসেস। তাহলে প্রত্যেকটা কি ইন্টার কানেক্টেড। তুমি যদি একটু চিন্তা করো, যে গুগল ক্রোম তুমি লেখছো ধরো বিএলসি elart.daffodil.edu.bd, ঢুকছো, ঢুকার পরে তোমার পাসওয়ার্ডটা দিছো, পাসওয়ার্ড দেওয়ার পর তুমি কি করলা, যে আজকের স্লাইডটা তুমি ডাউনলোড করলে। তাহলে চিন্তা করো যে ওটা একটা প্রসেস। তুমি একটা ট্যাব খুলছো, এটা একটা প্রসেস। ট্যাব রান হচ্ছে, ট্যাব রান হওয়ার পর তুমি কি করলা, লগ ইন করলা, ওটা একটা প্রসেস। তুমি একটা ফাইল ডাউনলোড করলা, ওটা একটা প্রসেস। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু ইন্টার কানেক্টেড। তাহলে আমার প্যারেন্ট প্রসেস হলো গুগল ক্রোম, চাইল্ড প্রসেস হলো আবার গুগল ক্রোমের এক একটা ট্যাব। ট্যাবের ভিতরে যদি তুমি ফাইল আপলোড করো, ডাউনলোড করো, ওটাও আরেকটা চাইল্ড প্রসেস।
ওকে, তাহলে কি হয় যে many web browser run as single process. If one web browser causes trouble, entire web browser can crash or hang. So Google Chrome browser is multi-process with three categories. Browser process manages user interface, disk, network input output. Renderer processes new web pages, deals with HTML, JavaScript, new one for each website open. আর প্লাগইন কি প্রসেস ফর ইচ টাইপ অফ প্লাগইন। প্লাগইন মিন্স হলো এবার এখানে বোঝাচ্ছে হলো এক্সটেনশন। তাহলে আমার প্রত্যেকটা গুগল ক্রোমে এরকম তিনটা প্রসেস সাইমultaneously রান করতেছে। তো এখন প্রসেসের মধ্যে কি করতে হবে যে একটা প্রসেস মাঝে মধ্যে কি হতে পারে যে এইটার কথাই চিন্তা করি যে গুগল ক্রোমের মধ্যে আবার কিন্তু এরকম তিনটা চাইল্ড প্রসেস কাজ করতেছে। তাহলে কি এটা ইন্টারডিপেন্ডেন্ট। যেমন তোমার যদি ইউজার ইন্টারফেস ঠিক মতন না হয়, ম্যানেজ না হয়, তাহলে তো তুমি ওয়েব পেজ দেখতে পারবে না। যদি নেটওয়ার্ক ভালো না থাকে তাহলে তুমি পেজকে লোড করতে পারবে না। তাহলে কি একটা প্রসেস আরেকটা প্রসেস সেটা ইন্টারডিপেন্ডেন্ট। তাহলে তখন তুমি কি করবে? তখন হলো তোমার ইন্টার প্রসেস কমিউনিকেশন থাকতে হবে। ইন্টার প্রসেস কমিউনিকেশন কি যে আচ্ছা এটা দুইটা পেজ হয়ে গেছে। ইন্টার প্রসেস কমিউনিকেশন কি যে আমার প্রসেস এই যে এখানে যদি একটু দেখি যে প্রসেস এর এমন কিছু ডাটা আছে যেটা ও প্রসেস বি এর সাথে শেয়ার করবে। আবার বলি প্রসেস এর এমন কিছু ডাটা আছে যেটা ও প্রসেস বি এর সাথে শেয়ার করবে। তখন শেয়ার করার জন্য কি করবে? এখানে দুইটা ওয়ে আছে। একটা হলো কি যে প্রসেস এ ওর ডাটাগুলা একটা মেসেজ কিউর মধ্যে রাখবে। যে ডাটাগুলো ও শেয়ার করছে মেসেজ কিউ মানে হলো একটা বাফারের মতন একটা বাফারে রাখবে। তারপর কি করবে প্রসেস বি এখান থেকে ওই মানে ওই মেসেজ গুলোকে পপ আউট করে নিয়ে প্রসেস এ কি করবে? প্রসেস এ একটা ডাটা এখানে পুশ করবে, প্রসেস বি করবে কি ওই ডাটাটাকে পপ করে নিয়ে চলে যাবে। আরেকটা ওয়ে আছে কি যে প্রসেস এ ডাটাটা একটা শেয়ার মেমোরির মধ্যে রাখবে, প্রসেস বি কি করবে এই শেয়ার মেমোরি থেকে ডাটাগুলোকে রিট্রিভ করবে। ওকে, তাহলে আমাদের কি যে প্রসেস উইথিন আ সিস্টেম মে বি ডিপেন্ডেন্ট or cooperating process can affect or be affected by other processes. Reasons for cooperating process: information sharing, modularity, convenience, computation speed up. তাহলে আমাদের এই যে প্রসেস গুলোকে কোঅপারেট করার জন্য যে সিস্টেম বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো ইন্টার প্রসেস কমিউনিকেশন। এখানে আমাদের দুইটা মডিউল আছে, একটা হলো শেয়ার মেমোরি আর একটা হলো মেসেজ পাস। তো মেসেজ পাসিং এ কি হয় যে এখানে একটা কি থাকে মেসেজ কিউ থাকে বা একটা বাফার থাকে। প্রসেস পি প্রসেস এ কি করে যে মেসেজ গুলোকে পুশ করে আর প্রসেস বি গুলো কি করে ওই ডাটা গুলোকে পপ করে নিজের কাছে নিয়ে নেয়। আরেকটা কি যে প্রসেস গুলা নিজেদের মধ্যে একটা শেয়ার মেমোরিতে ডাটা গুলাকে আদান প্রদান করতে পারে। তো এই হলো আমাদের দুইটা চ্যাপ্টার মানে আমাদের তিনটা চ্যাপ্টার কমপ্লিট। কালকে আমরা হলো ল্যাব ক্লাসও করব প্লাস কি করব থিওরি ক্লাসও করব। স্যার 8:30 থেকে থিওরি ক্লাস আছে। তো আজকে এই পর্যন্তই আমাদের পড়া। তো আমি একটু দেখি তোমাদের অ্যাটেন্ডেন্সটা রেকর্ডিংটা দিয়ে